ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। 2025-এর লাস্ট সোমবার চলে যাওয়ার একটা দুঃখ, যেন মনে হচ্ছে না যেন একজন বন্ধু চলে যাচ্ছে। অন্যবার এমব্রেস করার জন্যে নতুন বন্ধুকে স্বাগত করি, যেমন 2026। এবারে কিন্তু যে চলে যাচ্ছে তার কথা বেশি মনে হচ্ছে। এমন নয় যে এবছর আমার খুব বেশি কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, আর 5টা বছরের মতোই দিনটা কেটেছে, তবু যেন মনে হচ্ছে যে 2025 চলে যাচ্ছে। তো চলো, 2025-এর লাস্ট সোমবার কন্টেন্ট করতে এসেছি। এটা কন্ট্রোভার্সি জগৎ, সুতরাং কন্ট্রোভার্সি করতেই এসেছি। আজকের টপিক হচ্ছে বেচারাম। আচ্ছা, প্রথম কথা ইয়েটা বলবো, প্রথমে যে কথাটা দিয়ে আমি আমার পয়েন্টটা এস্টাবলিশ করতে চাইবো যে কি কারণে বেচারামকে নিয়ে আমি ভিডিও করছি। আর বেচারাম আমার কন্টেন্ট তো ছিলই, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমার যেদিন মন হয় একে নিয়ে ভিডিও করি, আজ মন হলো একে নিয়ে ভিডিও করতে এলাম। প্রথম হচ্ছে টুকু। এইটুকু যে একজন মাসির ভিডিওতে গিয়ে বলেছিল কি আমি লাইভে বর পাই না তাই আমার লালা ঝরে। তাহলে মালটি কি, চরিত্রটা কীরকম, কোন পরিবারের কীরকম মানুষ, বুঝতে পারছো? এবং যে মানুষটি আমায় মাসি মাসি করে ভিডিও করেছে সে যে বয়সে আমার পিসি হয়, সেটা তোমরা দেখে বুঝতে পারো। এটা যে সেই মানুষের নোংরামো যে নিজের থেকে বয়সে ছোট বা সমবয়সী একটা মানুষকে মাসি বলে সম্বোধন করে। টুকু বলছে জলনদীপ কাকিমা খুব ভালো মনের মানুষ, তাই অন্যের দুঃখে কেঁদে ফেলে না হারে। তা না হলে মানুষ তো আজকাল নিজের আত্মীয় বিয়োগেও এক ফোঁটা চোখের জল ফেলে না। ভালো থেকো কাকিমা। আহা, দুঃখে আমারও পরাণটা ফেটে যাচ্ছে। যদি না আমি এদের অতীতটা জানতাম। এইখান থেকে আমার ভিডিওটা আমি এস্টাবলিশ করছি। চালাকিটা দেখো। থামনেলে হচ্ছে মা আজ পারলো না চোখের জল আটকাতে। কিসের চোখের জল? না কোনো এক দর্শক, মানে এদের জীবনটাই যেন ওয়াইটিতে, নিজের আত্মীয় স্বজন কেউ নেই। কোনো এক দর্শক তার পরিবারের কেউ গত হয়েছেন। দেখো, কোনো মানুষ গত হলেই কষ্ট হয়, স্বাভাবিক। তারপর এদের পরিচিত হয়তো এদের গিফট টিপ দিয়েছে, নিখাত গিফট দিয়েছে, কষ্টটা ওইখান থেকে, ঠিক আছে, ভালো করে আদর আপ্যায়ন করেছিল, যেটা বলছে। তো একটা জিনিস দেখো, থাম্বনেলেও সেই রকম এরকম করে একটা কায়দা করে পোস্ট দিয়েছে। এই সময় তোমার এই মায়ের, এই যে মা চোখের জল আটকাতে পারছে না, এই মায়ের নিজের মা গত হয়েছিলেন, এবং সেই নিজের মায়ের অসুস্থতায় ইনি কোনোদিন দেখতে যাননি, এনার স্বামীও যাননি, মানে বেচারামের বাবাও কিন্তু যায়নি। তারপর ওই এই যে মহিলা, আজকে একজন দর্শকের মা মারা গেছেন বা কেউ মারা গেছেন, একজন কলকাতার দর্শকের, রিপ, আত্মার শান্তি হোক। মৃত্যু সততই কষ্টকর, মৃত্যু সবসময় কষ্টকর। এই দেখো না, 2025 চলে যাচ্ছে, একটু আগে বলছিলাম। তাহলে একটা জ্যান্ত মানুষ চলে যাচ্ছে, ভালো লাগছে কি? উনি যেখানেই থাকুন সুখে থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। কিন্তু এই মায়ের একটা গর্ভজাত সন্তান আছে, সে কিন্তু জীবিত এবং একটা ইয়াং মেয়ে। সেই মেয়েটির আবার একটি গর্ভজাত সন্তান আছে যে এই মাটির সম্পর্কে নাতি হয়, ঠিক আছে? তাদের জন্য এই মাটির এক ফোঁটা চোখের জল পড়ে না। এই মাটির একটি গর্ভধারিণী ছিলেন, আমাদের প্রত্যেকেরই যেমন থাকেন। অসুস্থ অবস্থায় দেখতে তো জানিনি, মৃত্যুর সময় দেখতে গেছেন কি না আমার অতটা মনে নেই, কিন্তু আমার যেটুকু মনে আছে, চতুর্থীর কাজ, বিবাহিত মেয়েদের চতুর্থীতে সহজ শেষ হয়ে যায়। চতুর্থীর কাজ করার পরেই নবমী হচ্ছে তোমার, পরের দিনটা নবমী ছিল না, সেই দিনটাই বোধহয় নবমী ছিল। চতুর্থীর পালন হচ্ছে, অথচ বেচারামের ভিডিওতে আমরা দেখেছিলাম সামনে থেকে অষ্টমীর বোধহয় কিছু একটা শোভাযাত্রা যাচ্ছে। পরের দিন নবমী হলে সেই দিনটা অষ্টমী ছিল বোধ হয় অষ্টমী নয় নবমী, দুটোর মধ্যে। পুরনো কথা, গত বছরের ঠিক এক্স্যাক্ট দিনক্ষণ না বলতে পারলে মাফ করে দিও। তো তখন ওই যে মাটির গর্ভধারিণী মারা গেছেন, সেই মাটি দৌড়ে গিয়ে ওই শোভাযাত্রা দেখতে গেছিলেন, উনি কিন্তু চোখের জল ফেলেননি। এই মাটি আজকে থাম্বনেলে দেবার জন্য যে চোখের জলটি ওনার পড়লো, এবং থাম্বনেলে যে মা ছেলের উদাস ফটো দিল, তারা কারা? ভিউয়ার্সের মা বা কেউ একজন গত হয়েছেন। খুবই মৃত্যু শতত কষ্টের, আমিও সমবেদনা জানাচ্ছি, জিনিসটা খুবই দুঃখের। কিন্তু এই যে মাটি একবারে পরের দুঃখে আতুর, নিজের সন্তানের জন্য এনার চোখের জল পড়ে না। নিজের নাতির, সেও তো একটা নাতি, এও যেমন পুরুষ সন্তান থেকে প্রাপ্ত নাতি, ও কন্যা সন্তান থেকে প্রাপ্ত নাতি, তাই জন্য সে নাতির মর্যাদা পায়নি। এবং গর্ভধারিণী মা মারা যাওয়ার পর চতুর্থীর দিনই, আমার স্পষ্ট মনে আছে জিনিসগুলো, শোভাযাত্রা হচ্ছিল, দৌড়ে গিয়ে মা ছেলে সেই শোভাযাত্রা দেখতে গেছিল, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, বুঝতে পারছো? সেটা ক্যাপচার করেছে, মনেই হচ্ছে না বাড়িতে একটা শোক হচ্ছে, নিজের গর্ভধারিণী মা মারা গেছে, বুঝতে পারছো? তারপরের দিনই পুরো লিপস্টিক দিয়ে, মানে পুরো লিপস্টিক টিপস্টিক পরে নাতির হাত ধরে উনি নবমীর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, এবং সেইটা বেচারাম পুরো আমাদের ভিডিও করে দেখিয়েছিল।
তখন আমার কষ্ট হয়েছিল এই জন্যে, তখন সদ্য সদ্য এই বাচ্চাটি, এই মাটির, এই চোখের জল ফেলা মাটির যে নাতি, সে আবার একটা 24 বছরের মেয়ের সন্তান, তো সেই বাচ্চাটি দুর্গাপুজোর প্রসাদে এক টুকরো লেবু পেয়েছিল। লেবুটা পেয়ে এরকম করে খেতে গিয়ে বলছে লেবু খাবো লেবু খাবো। আমি আবার একটু বেশি সেন্সিটিভ, তো আমার সঙ্গে সঙ্গে মনে পড়েছে যে এই যে 24 বছরের মাটি, মানে এই তৃষানু সোনার যে মা আমাদের টিনা কিন্তু তার বাচ্চাকে লেবুর রস খাওয়াতো। এখন আর আমরা এই রস খাওয়ানোটা দেখতে পাই না। এবং সেখানে টিনা বলেছিল 4-5টা ফলের কথাও বলেছিল বাচ্চার বাবাকে। বাচ্চার বাবা শুধু শশা 2টো মুসম্বি এনে দিয়েছে, স্পষ্ট আমার মনে আছে। তো যাই হোক, 2টো মুসম্বিতে জুটেছে, তো 2টো মুসম্বির রস খাওয়াতো। বাচ্চাটার ওই নস্টালজিক মানে ব্যাপারটা, যে মা থাকলে লেবুর রস খাওয়াতো, বাচ্চাদের একটা অভ্যেস হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। আর এমনি আমাদের বড়দেরও আমরা কি বলি, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। হ্যাবিট আমাদের নেচারে পরিণত হয়ে যায়। তার টুকুর এই যে কমেন্টটা, বুঝতে পারছো, এই টুকুর এই কমেন্টটাতে আমার মনে পড়ে গেল যে আত্মীয় বিয়োগে যে কথাটা বলেছে না, কথাটা খুবই সত্যি। আত্মীয় বিয়োগে লোকে কাঁদে না, কথাটা খুবই সত্যি। বেচারামের মাকে, তার নিজের গর্ভধারিণী মা মারা যেতে কিন্তু কাঁদতে দেখিনি। মানুষ আজকাল নিজের আত্মীয় বিয়োগেও এত কাঁদে না, বুঝতে পারছো। ফোনটা হঠাৎ করে হ্যাং হয়ে গেছে। খুব ভালো মনের মানুষ, তাই অন্যের দুঃখে কেঁদে ফেললেন। না হলে মানুষ তো আজকাল আত্মীয় বিয়োগেও এক ফোঁটা চোখের জল ফেলে না, বুঝতে পারছো। আত্মীয়র বিয়োগে চোখের জল ফেলেননি কিন্তু ইনি, বুঝতে পারছো, মানে পুরোটাই খানিকটা শো অফ। এবং এই মাটি অত্যন্ত ভালো মা, যিনি নিজের ছেলেটির সংসারটা নিজের হাতে দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছেন। রাতের বিছানায় যাতে স্বামী স্ত্রী কাছাকাছি এসে মানসিক যে দূরত্ব অনেক সময় হতেই পারে, একটা গ্রামের মানুষ আর একটা টিনা একটা শৌখিন মোটামুটি শহরের মেয়েই বলা যায়, কারণ হাসনাবাদ জায়গাটা খুবই কাছে, গ্রামেরই মেয়েও কিন্তু হাসনাবাদ জায়গাটা খুবই কাছে, বুঝতে পারছো। আর ছোটবেলা থেকে কোনো রকম খুব একটা যে শাসন ওর উপর ছিল এটা মনে হয় না। বর্তমানে টিনা রোজগার করতে শুরু হবার পর থেকে বাপের বাড়িতেও, তারাও তো ভাই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, অত টাকা দেখে যখন বৌদিবাজ আদেখলার মতো লুটছে, বাপের নামে 5,000 টাকা করে পার মান্থ নিচ্ছে, তখন হয়তো কিছু একটা হয়েছে, যেটা কিন্তু প্রমাণিত নয়। কালকে ওই গুপ্তি বলছে যে শ্বশুর বাড়িতে, ওই যে টিনা কমিউনিটি পোস্টে লিখেছে, সেই রাতে যদি আমায় মেরে ফেলতো, এই কথাটা গুপ্তি বারবার বলে ভিডিওতে, যে শ্বশুর বাড়িতে কোনো অত্যাচার হয়েছে ও প্রমাণ করতে পারেনি। এটা যেমন প্রমাণ করতে পেরেছে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু আজকে টিনা কেসটা তুলে নিচ্ছে, প্রমাণ করতে পেরেছে সেটা কি আমরা জানি, পেরেছে কি পারেনি। আমরা কিন্তু ফেস ভ্যালুতে যেটা দেখছি, সেটা তাদের 1 ঘন্টার জন্য অ্যারেস্ট হয়েছিল, 1 ঘন্টার জন্য পুরো পরিবার জেলে গেছিল, ঠিক আছে। এবার ড্রাইভার একজন সরকারি কর্মচারী, সে তো বটেই, কিন্তু তেনার এত ইনফ্লুয়েন্স হবে যে তিনি পুরো জুডিশিয়ারি এবং পুরো পুলিশ প্রশাসনকে ইনফ্লুয়েন্স করে ফেলবেন, এটা আমি ভাবতে পারছি না। কারণ এত যদি হতো, তাহলে ওনাকে যখন পরেশান করা হয়েছে, 208টা ভিডিও টেক ডাউন করতে হয়েছে, কারণ সেখানে গ্রাউন্ড ছিল। এইভাবে সরকারি আবাসন দেখা যায় না, গ্রাউন্ড দেখানো যায় না, গ্রাউন্ড ছিল। তেমনি ওইখানে 498-এরও নিশ্চয়ই কোনো গ্রাউন্ড ছিল, না হলে ওরা 1 ঘন্টার জন্য সবাই মিলে জেলে যেত না। এবং এইটার প্রমাণ আমরা বৌদিবাজের কথা থেকেও পেয়েছি। বৌদিবাজ যে কল রেকর্ড তো ছিলই, বৌদিবাজ যে কথাগুলো বলেছিল তার একটা জায়গা এরা ধরে নিয়ে টিনার গায়ে দোষ লাগাচ্ছে। টিনা কিন্তু কোনোদিন বলেনি যে আমার স্বামী আমায় শারীরিক সুখ দিতে পারে না, আমার স্বামী অসুখে রেখেছিল, এই কথাগুলো বলেনি। এই কথাগুলো বৌদিবাজ বলেছে যে সে আমার কাছে শারীরিক সুখ পায়। তাহলে এইখানে বৌদিবাজ মানে মেল একটা ওই শরীরটাকেই আগে এগিয়ে দিয়েছে। তাহলে টিনার গায়ে যে 2 বছর ধরে এরা লাগিয়েছে শরীরের চাহিদা, সেটা তোমরা একটা জিনিস ভেবে দেখো, সেটা টিনার দিক থেকে আসেনি, ঠিক আছে। যদিও আমি ফিল করি যে এটাই যদি এরা সত্যি মানে, সেখানেও স্বামীর কিন্তু অপদার্থতা, কারণ এই জিনিসটি পূর্ণ করা, শারীরিক এবং মানসিক চাহিদা পূর্ণ করা স্বামীর দায়িত্বে পড়ে। তো 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, পুরো ভিডিওটাই দেখলাম, বাচ্চা এবং ওদেরও তাই, ওরা দুজনও তাই, মানে মা ছেলে, বাবার খাওয়াটা দেখা ছিল না। তাদের এই পাতে এইটুকুখানি ঝোল, 1 থেকে 2 চামচ ঝোল দিয়ে পুরো ভাতটা হলুদ করে দেওয়া হয়েছে, এবং তাতে একটা ডিম কাড়াকুড়া নিয়ে, একটা ডিম দেবো কি দেবো না, মানে খেতে দেয়া এবং না দেয়াটা ওই বাড়িতে একটা প্রচন্ড পয়েন্ট। ওইটুকুই ওই বেচারামের মায়ের হাতে আছে, এবং ওই জায়গাটা উনি বেশ ভালো করে কন্ট্রোল করেন যে খেতে দেব না। তো সেইটা নিয়ে বাচ্চাটাকে রাগাচ্ছিল, বাবা হয়ে সে আধ খাওয়া ডিমটা বাচ্চার পাতে তুলে দিচ্ছে, মানে একটা ব্যাপার যে আমি বাবা, আমি কন্ট্রোলে আছি, আমার দয়াতে তুই খাচ্ছিস, দেব না।
বুঝতে পারছো? কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে বাচ্চা আগে, তারপর আমরা, বুঝতে পারছো? আরেকটা জিনিস যেটা বলছি, পুরো ভিডিওটাতে ওই দেখলাম একটা ডিম বাচ্চাটাকে দেবে কি দেবে না, দেবে কি দেবে না। এখানে জেবা হাসান বলছেন বাচ্চারা ডিম খুব ভালোবাসে, ওই জিনিসটা নিয়ে ওকে রাগিও না প্লিজ, বলে হাত জোড়ো করো, হাত জোড়ো ইমোজি, মানে এইরকম যে ইমোজি গুলো পাওয়া যায় সেই ইমোজি, এটা বলছেন তোমার জেবা হাসান। তারপরে আরেকজন বলছেন শ্রাবণী ভট্টাচার্য, এইভাবে বাচ্চাদের রাগাতে নেই, ও কিন্তু অন্যরকম তৈরি হয়ে যাবে। একদমই তাই, বেসিক নিডটায় যদি কোনো বাচ্চা বাধা পায় তাহলে এটা ছিনিয়ে নেওয়ার স্বভাব হবে। এগুলো তো বেসিক, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো বেসিক। ঠিক এই মুহূর্তে আমার টিনার কথা মনে পড়লো, কারণ এই দুটো চ্যানেল, মেনলি এই বেচারামের চ্যানেলটা টিনাকে কটাক্ষ করে, টিনাকে নিন্দে করে, ওদের পুরো পরিবারকে নিন্দে করেই উঠেছে। একদিন যেটুকু কামিয়ে নিয়েছে সেটা তো টিনার নিন্দে করে, টিনাকে বেঁচেই কামিয়েছে, এখনো ছাড়ছে না। কখনো বন্ধুর নাম দিয়ে, কখনো কোনো কমেন্ট, মাসি হলে তুমি নোংরা, পিসি হলে তুমি খুব ভালো, বুঝতে পারছো, যার সঙ্গে টিনার কোনো লেনাদেনা নেই। যখন বলতে পারছে না তখন বন্ধু, শুধু শুধু ওই দাদুর ঘরটা পরিষ্কার করালাম, বদমাসটাকে তুলে এনে রাখবো। এই বাচ্চা জানে কি তার মাকে দিনের পর দিন বদমাস বলছে তার বাবা আন্তর্জাতিক মিডিয়ায়? তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখেছি। এই চ্যানেলটা পুরোপুরি টিনার চ্যানেলের উপর আশ্রিত, বুঝতে পারছো? আর যখন নিজের যোগ্যতায় করতে যায় তখন তো এই ফাটা ঢোল, মানে ফেটে গেল কালিরামের ঢোল, হরি হরি বল, বলো হরি বল, বলতে ইচ্ছে করছে, কারণ 2 লাখের চ্যানেলের এই অবস্থা, অথচ তার কাছে কি নেই? গোলা ভরা ধান, মাঠ ভরা জিনিসপত্র, একটা বিশাল পুকুর, একটা তুলতুলে বাচ্চা। এই মানুষের সব থেকে আদরের জায়গা হচ্ছে আমাদের ওই সোনা বাবা আর 2টো বুড়ো বুড়ি, তাদেরকে নিয়েও সিম্পাথি খাট খেলা যায়। আজকের যে ওর মায়ের চোখের জলটা, সেটা ভার্চুয়ালি তো বিক্রি করলো, ওইটা থাম্বনেলে দিয়ে মা চোখের জল ধরে রাখতে পারলো না। এটার ইম্প্যাক্ট কি হিসেবে বলছে? কারণ টিনা কমিউনিটি পোস্ট দিয়েছেন, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়াররা ভাববে যে হয়তো সেই রিলেটেড কিছু কথা বলেছে। আবার যারা সাপোর্টার, এই যে টুকু টাইপস, এরা সমস্ত গেল গিয়ে হয়তো ভাবলো যে এই কাকিমার বড্ড গয়নার কথা মনে পড়ছে, এই রকম কিছু একটা। 1 মিনিটে বলতে গিয়ে একটু গলা ভেঙে গেছে, সেইটাকে থাম্বনেলে দিয়ে ভার্চুয়ালি চোখের জল বিক্রি, এটাকেই বলে। কারণ টিনার যখন ওই বাচ্চার ধাগা হাতে নিয়ে ওই বিপত্তারিণীর পুজোর যে ব্যাপারটা, ওইখানে ধাগাটা পড়াতে পারলো না, ওর চোখ বেয়ে আমরা জল দেখেছি এবং কমিউনিটি পোস্টে দেখেছি। বাচ্চা জানে মা মরে গেছে, সুতরাং সে নিজের মতো থাক, তাকে ট্রমাটাইজ করে লাভ নেই, আমি দূর থেকে তাকে ভালোবেসে এবং আশীর্বাদ করে যাব, এটা টিনা বলেছে। এবং বিপত্তারিণী পুজো করে কি না করে সেগুলো ও ভিডিওতে বললে ওটা ভার্চুয়ালি আমাদের কন্টেন্ট দেওয়া হয়, এছাড়া আর কিছু হয় না। টিনার ভিডিওতে বাচ্চাকে নিয়ে কোনো কথা, চোখের জল মানেই কন্টেন্ট দেয়া। এবং এই যে এরা বলছে 2025-এ কেন বলা, 2023-এ কেন কাণ্ড, 2023-এর কাণ্ড, এই যে ফ্যামিলিটি, এই যে চোখের জল ফেলা মায়ের ফ্যামিলিটি, 2023-এর কাণ্ডটাই তো এদের গ্রাসাচ্ছাদনের কারণ। এদের যে বারবারন্ত এদের বাড়ি কমপ্লিট হলো, এরা ভালো মন্দ খাচ্ছে, 2023-এর ওই কাণ্ডটা, এবং এই মাটির ছেলে যে সেই 2023-এর কাণ্ডটা কিন্তু এখনো টেনে চলেছে। তাহলে তোমরা সত্যিকারে একটু নিরপেক্ষ বিচার করে বলো তো, টিনা কমিউনিটি পোস্ট দিয়ে কন্ট্রোভার্সি গুলিয়ে দিয়েছে, তোমাদের মতে ভিউজ কমে গেছে, ও লাইমলাইটে থাকতে চাইছে, কন্ট্রোভার্সিটা গুলিয়ে দিচ্ছে। কিন্তু কন্ট্রোভার্সিটা কি বন্ধ হয়েছিল? কমিউনিটি না দিলে কন্ট্রোভার্সিটা কি বন্ধ হতো? টিনার ভিডিওতে একটা বাচ্চা দেখা গেলে 49 এবং তার গুরু, অথচ ভেতরের কাহিনীটা উল্টো। মানে কি পরিমাণ দোগলা এরা, তরমুজ, ভেতরের লাল ওপরে সবুজ। তো এরা কি, এরা বসতো না? নারী ছেড়া ধনের কথা মনে নেই? বাচ্চা নিয়ে আদিক্যতা, সেই 2023-এর কাহিনী কেউ ছেড়েছে? এই কন্ট্রোভার্সি জনরাটায় কেউ ছেড়েছে? তাহলে টিনা যদি আজকে কমিউনিটি পোস্ট দেয়, এদের আপত্তি কিসে? ওদের হাতে তো টিনা আরো খাদ্য দিল, নে তোরা আরো বেঁচে খা আমাকে। তো যাই হোক, এখানে কিন্তু সর্বাণী ভট্টাচার্য ইনিও বলছেন এইরকম ভাবে বাচ্চাদের রাগিও না, বুঝতে পারছো? সোনা বাবাইকে একদম রাগাবে না, সত্যি বাচ্চাদের রাগাতে নেই, ওদের মধ্যে কমপ্লেক্স তৈরি হয়ে যায়। বাচ্চাকে মানুষ করতে গেলে অনেক সেন্সিটিভ হতে হয়, বিক্রি করার জন্য বাচ্চাটি মা হারা, কিন্তু বাস্তব জীবনে যখন বাচ্চাটাকে ডিল করতে হবে তখনও তো মনে রাখতে হবে যে বাচ্চাটি মা হারা, ওকে খুব সেন্সিটিভ ভাবে ডিল করতে হবে। বাচ্চাটার একটা দিক নেই, তোমরাই সবাই মিলে বাচ্চাটাকে মাহারা করেছো। কেন বলছি? কারণ বাচ্চার মায়ের সঙ্গে তোমাদের ইকুয়েশন খুব খারাপ, সে ভীষণ বদমাস, তোমরা মনে করছো নেবে না। তোমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ওই বাচ্চার ঠাকুমা ছাড়া অন্য কোনো মহিলাকে তোমরা ঢুকতে দেবে না, ডিসাইড করে নিয়েছো। সে তোমার মায়ের পেটের বোন হোক, তোমার মাথায় সিঁদুর দেওয়া বউ হোক, যেই হোক, তারপর মাথায় সিঁদুর দেওয়া বউটি একটি কেলোকীর্তি করে বসেছে, একটি পরপুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, ভয়ঙ্কর অন্যায় করেছে। ওরে বাবারে, তো ভয়ঙ্কর একবারে অন্যায় করেছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো ভয়ঙ্কর অন্যায় করেছে, ঠিক আছে? মানে এত বড় অন্যায়, মানে ওই হিরোশিমা নাগাসাকিকে ফেলেও, বোম ফেলেও কেউ করতে পারেনি, এত বড় অন্যায় কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে হয়ে গেছে, মেনে নিচ্ছি।
কিন্তু বাচ্চাটির কথা ভেবে একটা মিউচুয়াল কাস্টাডি নেওয়া যেত, যে বাচ্চাটা মাকে একবার দেখতে পেলো, একবার দুবার মার সঙ্গে মিলে নিল, বাচ্চার একটা দিক পুরো কানা করে রাখার কোনো দরকার ছিল না। বুঝতে পারছো? কারণ ইপু দিদিও কিছু বলছে যে সে যদি কারোর সাথে কথা বলে, কাউকে নিয়ে একটু ক্যাফেতে যায়, এদের বড় প্রবলেম হয়ে যায়। তার মানে সেই ঘটনাগুলো ঘটছে। তার মানে বউ নেই বলে বাচ্চার বাবার কোনো অসুবিধা হচ্ছে না, ছেলের বউ নেই বলে বাচ্চার ঠাকুমার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে মা না থাকলে যাতে বাচ্চার না অসুবিধে হয় সেই দিকটা একটু এদের দেখা উচিত ছিল বলে আমার মনে হয়, এবং দর্শকদেরও মনে হয়। প্রত্যেকটা কমেন্ট আজকে দেখো, এখানে নামটা পড়তে পারছি না, ইশিকা ব্যানার্জি বোধহয়, খেতে বসে কাউকে রাগাতে নেই। পিয়ালি ডায়েরিজ ইনি বলছেন, সোনা বাবা আজ খুব রেগে গেছে, এইভাবে বারবার ডিম চেঞ্জ করা হয়, এটা ঠিক না। আহা গো, বাচ্চাটাকে মানুষ পেয়ে এত কেন রাগাচ্ছ? আচ্ছা, এখানে সঞ্জয় ঘোষ বলছেন, আহারে বাচ্চাটাকে কালো টিকা লাগিয়েও রাখতে বলো মাকে, দিন দিন রোগা হয়ে যাচ্ছে, মায়ের মতো মুখটা পেয়েছে, স্বভাব যেন না হয় এরকম। মায়ের মতো স্বভাব কিন্তু অলরেডি পেয়েছে, সবাইকে দিয়ে থুয়ে খায়, শুধু নিজে খাবো নয়, বাচ্চাটার হাতে একটা জিনিস দাও যদি না, দেখবে ও সবাইকে দেয়, সবাইকে দিয়ে নিজের জন্য হয়তো কিছু বাঁচলো না, ওর মাটাও তো তাই, 26 লক্ষ টাকা সবাইকে দিয়ে থুয়ে আজকে কাঙাল। আচ্ছা, সবাই আমার সোনাকে কেন রাগিয়ে দিচ্ছ গো? তো এইরকম আরো অনেক, বাচ্চাটা যে মায়ের মতো দেখতে হয়েছে এই জিনিসটা তো কেউ তর্ক করেও মানে ভুল প্রমাণ করতে পারবে না, এবং স্বভাবটিও মায়ের মতো হয়েছে। এবং মায়ের এই হোয়াটসঅ্যাপ চ্যাটটি কিন্তু প্রথম থেকে ছিল না, মাটি বাচ্চার বাবাকে ভালোই বাসত, কিন্তু দিনের পর দিন মনের খাদ্য না পেয়ে এবং নানা দিক থেকে ট্রমাটাইজড হয়ে, যে ট্রমাটাইজটা কিন্তু এখনো ওই কমিউনিটি পোস্টের মধ্যে থেকে ফুটে বেরোচ্ছে, ওই মুহূর্তে ও ট্রমাটাইজড হয়ে গেছিল মাঝরাতে। আচ্ছা, এই পয়েন্টটাও আমি অনেক সময় অ্যাড্রেস করিনি, যে টিনার রাতভর ঘুম হয় না, ফোকলা নাকি বলে গেছে যে ও মদ খায় এবং চ্যাট করে, তাই জন্য রাতভর জেগে থাকে। কিন্তু একটি মা সন্তানের জন্যও তো রাতভর জাগতে পারে, আমরা ভদ্র মানুষেরা সেটা মনে করি। ফোকলা যে কতটা সত্যিবাদী এবং কতটা নোংরা আমরা বুঝতে পারছি। তো তোমরা একটা জিনিস দেখো না, সে কাজ করতো না, আজকে কোনো মানুষকে কেউ চাকরি ছাড়তে বলে সে শুধু ছেড়ে চলে আসবে? নিজের বউ ভালোবাসা প্রাণের মানুষ বলেও আসে না, সে বিনা পয়সায় দারু খেতে পারবে বলেই এসেছিল। 5,000 টাকা করে মুদির দোকান বাবদ তার থেকে নিত, তার সমস্ত সে নিজের বাপের সম্পত্তি ভেবে বসেছিল। এটা খুব আরামের জীবন, খুব একটা আরামের জীবন ভেবে সে এসেছিল। সুতরাং লাস্টের দিকে সোনার ডিম পাড়া হাঁসটি হাত থেকে হাতছাড়া হয়ে যাবে বলে সে নানা রকম ভাবে কোৎসার ওঠাতে গেছিল। তো যখন সে সত্যি কথাগুলো বলছে যে টিনা বাচ্চার জন্য সেবক দাদাকে কত টাকা দিয়েছে, হাইকোর্টের ইয়ের জন্য আজকে 60,000 কখনো 80,000 এরম টাকা দিয়েছে, তখন তোমরা সেটা বিশ্বাস করো না, কিন্তু এই কথাটি বিশ্বাস করে নিচ্ছ। দেখো, তোমাদের মতে বাপের বাড়ি পিটিয়ে শেষ করে দিচ্ছে, কোনো প্রমাণ নেই, শ্বশুর বাড়ি পিটিয়েছে তার প্রমাণ নেই, পেটায় নেই তারও কোনো প্রমাণ নেই, কিন্তু 498 কেসে 1 ঘন্টা জেলে যাওয়া সেটাই তার প্রমাণ হিসেবে আমরা ধরতেই পারি। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কথা যেটা হচ্ছে যে এই রাতভর মদ খেতে আর চ্যাট করতে, এর কি কোনো প্রমাণ আছে? তাহলে ও আত্মীয়র বাড়িতে কি করে থাকে? এই যে আজকে একটা বছর, প্রায় একটা পুরো বছর হয়ে গেল, টিনা কিন্তু লাস্টের কটা দিন ও এসে দিল্লিতে আছে, তার আগে অব্দি বারেলিতে, নয়ডাতে, তারপরে তোমার ওই কি নাম ওই জায়গাটা, রাজস্থানে, সব করে বেরিয়েছে। কারোর যদি এইরকম নেচার হয়, মদ তো একটা নেশা শুনেছি, যে মদ ছাড়াও থাকতে পারবে না। আর রাতভর চ্যাট করা মানে ওয়াইফাই, সব জায়গায় ওয়াইফাই ছিল না, রাতভর চ্যাট করার জন্য যে পরিমাণ নেট লাগে সব জায়গায় ছিল না, খাটি হাতে সুতো, সেখানে ওয়াইফাই থাকলেও রেঞ্জ ধরতো না। তাহলে ফোকলার কথা সর্বৈব মিথ্যে। ওই মুহূর্তে টিনা যে ট্রমাটা, ওর যে 2023-এর ট্রমাটা ওকে গ্রাস করেছিল, ওই মুহূর্তে, যেটা আজকের ভিডিও শুরুতেও তোমরা টের পাবে, টিনা বলছে মনটা কদিন ধরে খুব খারাপ ছিল, তারপর ওর মা বলছে যে ঘরের মধ্যে বসে হাত পা জমে যাচ্ছে, কি আর একটা বললেন যে কি একটা দিল কি ধারকান বন্ধ হয়ে যাচ্ছে, তখন ও আবার নিয়ে বেড়াতে গেল। আচ্ছা, আমি ভিডিওটা বেশি বড় করবো না, শুধু একটা জিনিস দেখো, আজকে আমরা একটা জায়গায় দেখলাম যে শুধু একটু মশলার জল, ঝোল কি মশলার জল আর একটা ডিম, মানে কোনো রকমে ভাতগুলো খেয়ে নিলে কি হয়, ভাত একটা স্টেবল ফুড তো, আর কার্বোহাইড্রেট ছাড়া ভাতে কিছু নেই, সুগারের একদম রাজা, ভাত থেকে কি কোনো উপকার আসে কি? পেটটা ভরে ভাত মুড়িতে। এবার সেই ভাতটা কোনো রকমে খেয়ে নিতে হবে, সঙ্গে একটা ডিম, হার্ড বয়েল ডিম। হ্যাঁ, ওটায় পুষ্টি আছে কিন্তু সেই লেভেলের নয়, অল্প বয়েল, সেমি বয়েল, যেটা আমরা ব্রেকফাস্টে খাই, ওটা বরঞ্চ বেশি পুষ্টিকর। তাহলে খাবার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু পুরো পরিবারটারই কিচ্ছু নেই। একটা বয়স্ক অসুস্থ মানুষ, সুগারের রোগী বা ওই অন্য যারা রয়েছে, বা একটা বাড়ন্ত বাচ্চা, কারুরই সেরকম ফুডের মধ্যে কিছু ওখানে আমরা পেলাম না। আচ্ছা, এদিকে টিনা দেখো নিজে বাজার করলো, কি কিনলো? শাকটা কিন্তু পুষ্টিকর,
অল্প পয়সার জিনিস বলে নয়, শাকটা মেয়েটা খেতে ভালোবাসে। ও বেথো শাক মানে আমরা বোধহয় যেটা বেথুয়া বলি সেটাকেই বোধহয় বলছে। প্লিজ কমেন্ট বক্সে একটু বলো, বেথুয়া শাক এবং ডাল এটা অনেক পুষ্টিকর খাদ্য নয়? হ্যাঁ, তার আগে মোমো খেয়েছে, তোমার চিলি পটেটো খেয়েছে, চিলি পটেটো, এটা আমার ছেলেও প্রচন্ড ভালোবাসে। আমাদের বাড়িতেও প্রায় আনা হয়, আমি অতটা প্রেফার করি না। আমি বাড়িতে বানাতে পারি চিলি পটেটো, তো আমি খাই না, কিন্তু ও খেয়েছে, ঠিক আছে। ও অল্প বয়সী মেয়ে, ও এখন লোহা চিবিয়ে হজম করবে, ও খেয়েছে, ওটা ঠিক আছে। বাইরে থেকে কোথাও থেকে এসেই অমনি রুটি সবজি গিলতে ইচ্ছে করে না। আমরা শৌখিন মানুষ যারা, তাদের একটু বাইরে খাবার খেতে ইচ্ছে করে, ঠিক আছে, ওটা ঠিক আছে। কিন্তু আসল যে খাদ্যটা কি, ডাল আর শাক, শাকে কিন্তু পুষ্টি আছে, 1 নম্বর কথা। আচ্ছা, এটা একটা মনে হলো। আর একটা জিনিস যেটা মনে হলো, আজকের ব্লগ অনুযায়ী আমি এই সমালোচনাটা করছি, আর একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে বেচারাম বলছে ব্যাচেলার্স পিকনিক। বেচারাম জীবনটা তো এই চেয়েছে যে ব্যাচেলার থাকবে, অথচ বিবাহিত হওয়ার সুখটা নেবে বাচ্চা। বুঝতে পারছো, এমনি বিবাহিত হওয়ার সুখ ওর কোনোদিন দরকার ছিল না, তাহলে তো মেয়েটি যেতই না। মেয়েটা তো শুধু একটু স্বামী সুখ চেয়েছিল, আর কি চেয়েছিল? 1,17,000 টাকা জমিয়েছিল, 17 পয়সা ওকে দেয়নি, কামিয়ে এনে দিত। প্রমোশনের টাকাগুলো জমিয়েছিল, বাচ্চার জন্য নিয়ে নিল ওরা, বুঝতে পারছো, বাচ্চার জন্য নিয়ে নিল, ঠিক আছে। আরো 5 লাখ টাকা জমানো আছে, টিনা থাকলে কিরম 2 হাতে জমিয়েছে দেখেছো, সেই টাকাটাও দিয়ে দেবে বলেছে বাচ্চার। একটা বাচ্চা যার কাছে থাকবে, টাকাও তার কাছে থাকবে। টিনা হয় দিয়ে দিয়েছে, নয়তো দিয়ে দেবে বলেছে। তো সেই মেয়েটা শুধু দিয়েই গেছে, শুধু এই স্বামীটি কোনোদিন সংসার চায়নি, ওই ব্যাচেলার্স পিকনিক, ব্যাচেলার জীবনই চেয়েছিল। তারপর পিকনিকে কখন গেল, যখন সব হয়ে গেছে। নিজেই বলছে এরা সবকিছু করে ফেলেছে। না না, আমি দেরি করে এসছি নয়, আমি ইচ্ছে করেই দেরি করে এসছি, যাতে আমার কোনো কর্মকাণ্ডে হাত লাগাতে না হয়। হ্যাঁ, তারপর একটু হাতটা গুটিয়ে, এই ধরনের পাবলিক আমি দেখেছি। বলরাম স্যার, আমাদের বলরাম স্যার, মানে ছোট বয়সে আমার বাপি প্রফেসর ছিলেন, ওখানে একজন অঙ্কের টিচার ছিলেন। ইঞ্জিনিয়ারিং কলেজে এক আধটা নর্মাল সাবজেক্টেরও প্রফেসর থাকে। বলরাম বাবু আর একজন মাইতি বাবু ছিলেন, এনারা দুজন ছিলেন অঙ্কের প্রফেসর, বাকি সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রফেসর। আমার বাবা ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝতে পারছো তো। এইরকম করে বলরাম বাবুকে দেখেছিলাম। লোকে বলতো, আমি তখন একদম পুচকি, যে বলরাম বাবু কারোর বাড়িতে গেল, মানে বিশিষ্ট অতিথি হিসেবে গেল, গিয়ে প্রথমেই হাতটাকে এরকম করে গুটিয়ে ফেলেন, বুঝতে পারছো, হাতটাকে এরকম করে গুটিয়ে ফেলেন, গুটিয়ে ফেলেই কোমরে একটা গামছা, তারপরে হাতে একটা বালতি নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত, দরকার থাক না থাক, ওই যে যেখানে কাজ হচ্ছে সেখানে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে গেলেন একটু, প্রয়োজন থাক না থাক, বুঝতে পারছো তো। আমার ঠিক বলরাম স্যারের কথাটা মনে পড়ে গেল। আমি ওনার কাছে কোনোদিন পড়িনি, বেশ কিছুটা বয়স অব্দি বাপির কাছে পড়েছি, তারপরে এইচএসে আমার সব সাবজেক্টের টিচার ছিল। তো আমি বাপিরই কলিগ যেহেতু, আমি বলরাম বাবুর কাছে পড়িনি। আমার অন্য ছিলেন ম্যাথস টিচার, ম্যাথ আর ফিজিক্স একসঙ্গে পড়াতেন উনি। তো যাই হোক, তো সেই রকম একটুখানি ওই যেখানে রান্না বান্না হচ্ছে কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়ালো, ওটা পিওর ফর ভিডিও, বুঝতেই পারছো। আর লাস্টে এসে একটু চোখের জল, ওনার খারাপ লেগেছে কথাটাকে অস্বীকার করছি না, কিন্তু খারাপ লাগার জায়গা অনেক জায়গায় তো আছে। এই যেটুকু বলছে আত্মীয় স্বজনের জন্য কাঁদে না লোকে, তো আত্মীয় স্বজনের জন্য কান্নাটা তো দেখতে পাইনি না। তো পুরোপুরি বেচার জন্য একটা জিনিস মনে হচ্ছে না তোমাদের, এই চোখের জলটা যে বেচার পণ্য, এরকম একটা ফিল হচ্ছে না? কারণ তার নিজের মাতৃবিয়োগে কোনোদিন তাকে কাঁদতে দেখিনি, তার প্রথম সন্তানটার জন্য হা হুতাশ করতে কোনোদিন দেখিনি। প্রথম সন্তান থেকে উৎপন্ন একটা নাতি পুচকি, তার ফার্স্ট বোর্ড হলো। আমাদের বাড়িতে হলে দূরে থাকলে চৌকাটে ফোঁটা দেয়, কোনো কিছু দেখেছো কি? তার নিজের রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনে কারোর জন্য কিছু দেখোনি। নিজের 4-5 বছর বাড়িতে কাটিয়ে গেছে এমন একটি পুত্রবধূ, করোনার সময় যে অত সেবা করলো। একটা কাজের লোক সেবা করলে তাকে নিয়ে সোমালি ভিডিও করেছিল ভালোভাবে। শুধু তাই না, তুমি আমাদের বাড়িতে বলো না, আমার বাড়িতে সুনিতা বলে একটি ডোমেস্টিক হেল্প ছিলেন, ও 7 বছর আমার বাড়িতে ছিল, যতক্ষণ না ওই শহরটা আমি ত্যাগ করেছি। আমি তো বিভিন্ন শহরে ঘুরেছি, 7 বছর আমার সঙ্গে ছিল। এখনো একদিন কোনো কারণে দেখা হয়েছিল, গেছিলাম ওখানে, রাস্তা দেখা হয়ে ভাবিজি বলে কত প্রশংসা করলো, কি এসে বাতচিত, মানে আমি যেভাবে বন্ধুর মতো ওর সঙ্গে মিশতাম, পরোটা খেলে ওকেও একটা দিতাম, বুঝতে পারছো। একটা ডোমেস্টিক হেল্প ভালোভাবে আমাদের কাজ করলে আমরা তার জন্য ফিল করি। আর 5 বছর ছিল, সন্তান দিয়েছে, ওয়ারেস দিয়েছে, পুরো পরিস্থিতি শুধরে দিয়েছে। জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলে যারা গাড়ি কিনেছিল তাদের কোথায় তুলে দিল। সেই মেয়েটির জন্য ওদের একটু কষ্ট হয় না? শুধু না, দিনের পর দিন তাকে হিউমিলিয়েট করেছে, তার পরিবারের প্রত্যেককে হিউমিলিয়েট করেছে, তার বাড়িতে অশান্তি লেগেছে বলে বাচ্চাদের মতো আনন্দ করছে। কি মজা, কি মজা! আমি যা শুনেছি না, ওদের বাড়ি শুরু হয়ে গেছে কর্মফল, বলবো একদিন লাইভে এসে বলবো। এইরকম ব্যাপার, এদের চোখের জলটাই বিশ্বাস হয়। তারপরে আর একটা জিনিস কি, কেক কেটে উদযাপন করেছে। তো 2 বছরের ইতিহাস তো একটা ভিডিও বলতে আসছি না, তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। তোমাদের মতামতের আশায় রইলাম। ম্যাগি খাবো, ম্যাগি বানাই গিয়ে।